চলুন সরাসরি আজকের আলোচনায় আসা যাক। ভারতের রাজনীতিতে এমন একটা পট পরিবর্তন ঘটেছে যা নিয়ে কিন্তু বেশ কিছু সিরিয়াস প্রশ্ন উঠছে। আর পুরো গল্পের শুরুটা হয় এই একটা সংখ্যা দিয়ে ৭। আম আদমি পার্টি অর্থাৎ এপি এর ৭ জন সংসদ সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। আর এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, ভারতের রাজনৈতিক আর আইনি পরিকাঠামোতে এটা কিভাবে সম্ভব হলো? নির্বাচিত সাংসদ হয়েও আসন না হারিয়ে দলবদল। পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে দেখব এটা কতটা পরিকল্পিত ছিল, তারপর কারা এর পেছনে, আইনের কোনো ফাঁক ব্যবহার করা হলো এবং এর ফলে গণতন্ত্রের সামনে কি কি প্রশ্ন উঠে আসছে। আচ্ছা, তাহলে প্রথম সেকশনে আসা যাক। এই দলবদলকে কেন একটা সুপরিকল্পিত রাজনৈতিক চাল বলা হচ্ছে সেটা একটু খতিয়ে দেখি। দেখুন, পার্টি বদলের ঘটনা তো প্রায়ই হঠাৎ করেই হয়, একটা শক ফ্যাক্টর থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম ছিল না। এটা যে হতে চলেছে তার একটা কানাঘুষো অনেক দিন ধরেই চলছিল। আর দলত্যাগী সাংসদরা যে অফিসিয়াল স্টেটমেন্টটা দিলেন, তাতে কিন্তু তারা এটাকে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত বলেননি, বরং এটাকে একটা সম্মিলিত পদক্ষেপ হিসাবেই দেখিয়েছেন। তো কারা ছিলেন এই বিভাজনের পেছনে? চলুন সেই মুখগুলোকে একটু চিনে নেওয়া যাক, কারণ তাহলে পুরো গল্পটা আরও পরিষ্কার হবে। মানে এই গ্রুপটা দেখুন, এখানে যেমন দলের একেবারে পুরনো আদর্শে বিশ্বাসী লোক ছিলেন, তেমনই ছিলেন তুখোড় স্ট্র্যাটেজিস্ট, আবার রাজনীতির বাইরের কিছু প্রভাবশালী মুখও কিন্তু ছিল। সব মিলিয়ে একটা বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এটা আইনত সম্ভব হলো কি করে? আর এখানেই আমাদের সংবিধানের একটা বিশেষ ধারার কথা বলতে হবে। দেখুন, এই আইনটা আনা হয়েছিল ১৯৮৫ সালে। উদ্দেশ্যটা খুব সোজা ছিল, যাতে কোনো নির্বাচিত সদস্য নিজের সুবিধার জন্য যখন তখন দল বদলাতে না পারে, মানে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা আর কি। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আইন কিন্তু একজন এমপির দলবদল আর একটা পুরো গোষ্ঠীর দলবদলকে একদম আলাদা চোখে দেখে। একজন দল বদলালে তার পদ সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু যদি দলের ২/৩ সদস্য একসঙ্গে দল ছাড়েন, তখন সেটাকে আর দলত্যাগ বলা হয় না, বলা হয় একত্রীকরণ বা মার্জার। আর সেক্ষেত্রে তাদের আসনটা কিন্তু বেঁচে যায়। আর অ্যাপের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। রাজ্যসভায় তাদের মোট এমপি ছিলেন ১০ জন, তার মধ্যে ৭ জন দল ছেড়েছেন, মানে ঠিক ২/৩, ৭০%। আর এই সংখ্যাটাই পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে। আইনত এটাকে একটা মার্জের হিসেবে দেখানো গেছে। আচ্ছা, এবার একটু বড় ছবিটা দেখা যাক। এই ঘটনাটা কি বিচ্ছিন্ন, নাকি এর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে যা নিয়ে বিরোধী দলগুলো প্রায় কথা বলে? বিরোধী দলগুলোর অভিযোগ অনুযায়ী একটা নির্দিষ্ট ফর্মুলা নাকি বারবার ব্যবহার করা হয়। ৪টে সহজ ধাপ। প্রথমে অসন্তুষ্ট নেতাদের খুঁজে বের করা, তারপর তাদের বিভিন্ন অফার দেওয়া, আর তাতেও কাজ না হলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ সৃষ্টি করা। আর সব শেষে দরকারি সংখ্যাটা জোগাড় হয়ে গেলেই সরকার ফেলে দেওয়া হয়। আর এটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ হিসেবে বেশ কয়েকটা ঘটনার কথা বলা হয়। ২০১৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত অরুণাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে একই ধরনের প্যাটার্ন দেখা গেছে বলে অভিযোগ। ব্যাপারটা কিন্তু শুধু কয়েকজন এমপি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দলবদলের ফলে আম আদমি পার্টির অস্তিত্বটাই একটা সংকটের মুখে পড়তে পারে। যখনই কোনো পার্টিতে এমন ভাঙন ধরে, তখন একটা বড় প্রশ্ন ওঠে, আসল দল কোনটা? আর এই সিদ্ধান্তটা নেয় ভারতের নির্বাচন কমিশন। তারাই ঠিক করে দেয় দলের নাম আর নির্বাচনী প্রতীক কোন গোষ্ঠী ব্যবহার করতে পারবে। আর খুব বেশি দিন আগের কথা নয় কিন্তু, সম্প্রতি শিবসেনা আর এনসিপি দুটো দলের ক্ষেত্রেই আমরা দেখেছি যে দলের প্রতিষ্ঠাতারাই কিন্তু শেষ পর্যন্ত দলের নাম আর প্রতীকের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। তো একটা উদাহরণ কিন্তু তৈরি হয়েই আছে। যদিও এই মুহূর্তে সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন, আসল ভয়টা অন্য জায়গায়। আশঙ্কাটা হলো, একই ফর্মুলা যদি রাজ্যের বিধায়কদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তখন কিন্তু পুরো দলটার উপরেই দাবি জানানো হতে পারে। তো এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের কোথায় এনে দাঁড় করালো? রাজনৈতিক নৈতিকতা আর আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েই কিন্তু কিছু খুব বড় প্রশ্ন উঠে আসছে। আর এর মধ্যে সব
সবচেয়ে আশ্চর্যজনক বা বলা ভালো বিদ্রুপাত্মক বিষয় হল রাঘব চাড্ডার নিজেরই একটা পুরনো মন্তব্য। একটা সময় তিনি বিজেপির বিরুদ্ধে ঠিক এই অভিযোগগুলোই তুলেছিলেন। ভাবুন একবার, যিনি একদিন সমালোচক ছিলেন, আজ তিনি নিজেই সেই খেলার অংশ হয়ে গেলেন। এর থেকে বড় নাটকীয় মোড় আর কি হতে পারে? ফলে বেশ কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেমন, এএপি কি ভবিষ্যতে এই ধরনের ভাঙন আটকাতে পারবে? এটা কি দলের ভেতরের কোনো নেতৃত্বের ব্যর্থতা? আর সবচেয়ে বড় কথা, যে আইনটা দলবদল রোখার জন্য তৈরি হয়েছিল, সেটাই কি এখন গণদলবদলকে আইনি স্বীকৃতি দেওয়ার একটা অস্ত্র হয়ে উঠছে? শেষ পর্যন্ত একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। একটা আইনের যে ব্যতিক্রমী ধারা, সেটাই যখন নিয়মে পরিণত হয়, তখন সেটা একটা দেশের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে কী বার্তা দেয়? ভাবার বিষয়, তাই না?